লম্বা যত আহমদ তত লম্বু। আপনারা বুঝতে পেরেছেন তো? লগে হইল ত্রিপুরা লম্বু। লম্বু কেটা ছিলেন তো? নাম কইলাম না আমি। কথায় আছে লম্বা যত আহমক তত। তাদের দলের নেতাদের বলব যে ওনাকে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করান, ওনাকে যদি অসুস্থ থাকে তাড়াতাড়ি ওনার ট্রিটমেন্টে পাঠানো উচিত, যেখানে ভালো হয়। এখানে যদি মেন্টাল হসপিটাল ভালো না থাকে, কোথাও যদি থাকে সেটা ওনারা ঠিক করে আছে। সুস্থ থাকলে আমি জানি সবচেয়ে ভালো মেন্টাল হসপিটাল এটা ঝাড়খণ্ডের কি জানি একটা রাঁচিতে। তার ভালো চিকিৎসা দরকার খুব তাড়াতাড়ি। যা আগে বলা হতো এই চিকিৎসা রাঁচিতে না, রাঁচিতে এরকম হসপিটাল নেই এখন। আর রাঁচির চেয়ে ভালো ভালো আছে। আমাকে বললে পর আমি কিছু হসপিটালের ঠিকানা দিয়ে দিতে পারি। ব্যাঙ্গালোরের নিমহান্স, দিল্লিতেও শাখা আছে, ওইসব জায়গাতে পাঠানো দরকার। আবারও কিন্তু উনি তার ভাষা গানের অক্ষমতাকে তুলে ধরলেন তার বক্তব্যে। রাজ্যের একটি মহকুমা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন লম্বা যত আহম্মক তত। এই কথার অর্থ কি দাঁড়ায়? যে যত লম্বা সে তত আহম্মক এবং নির্বোধ। আরো কি বলেছেন? বিজেপি বাটপার। আরো কি বলেছেন? দীপ্রামতা বাটপার। আরো কি বলেছেন? আসামে একজন বাটপার আছে, উনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, বর্তমানে মুখ্যমন্ত্রী। উনি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বুঝাতে চেয়েছেন। আমার বক্তব্য হল এই যে জিতেন বাবু আবার কিন্তু ওনার যাচ্ছে না কোয়ালিটি। তিনি এ কথাটি মাথায় রেখেছেন যে রাজ্যের এবং রাজ্যের বাইরে অনেক কমিউনিস্ট নেতা রয়েছেন যাদের উচ্চতা আমাদের বিপ্লব বাবুর থেকে অনেক অনেক বেশি। তার কথায় এই যত লম্বা আছে সব আহম্মক এবং নির্বোধ। জিতেন বাবু, তার দলের মাননীয় মানিক সরকার, উনিও লম্বা, এবং অমর দেববর্মা উনিও লম্বা। আসল কথা হলো ভাষা সংক্রান্ত গান ঠিকঠাক না থাকলে, কথা বলা বা বোঝার ক্ষমতা কম থাকে, মাননীয় জিতেন বাবু তার সেই অক্ষমতা চালালেন আবার। শুধু এটা নয়, আপনারা জানেন আমি কিছু মানুষের নাম বলবো। সতপাল সিং প্রায় 6 ফুট 2 ইঞ্চি, প্রখ্যাত কুস্তিগীর, পরে রাজনীতিবিদ, বহু জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের পদক জিতেছেন। তিনি অলিম্পিক বিজয়ী কুস্তিগীর সুশীল কুমারের কোচ ছিলেন। অমিতাভ বচ্চন প্রায় 6 ফুট 2 ইঞ্চি, বলিউডের শাহেনশাহ, ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় নেতা। আশদীপ সিং 6 ফুট 3 ইঞ্চি, ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান পেস বোলার। শক্তি সিং 6 ফুট 2 ইঞ্চি, একজন প্রাক্তন ভারতীয় শর্ট ফুট ডিসকাস থ্রো অ্যাথলেট। সিধু মুসেওয়ালা প্রায় 6 ফুট 1 ইঞ্চি, পাঞ্জাবি গায়ক। দলীপ সিং রানা 7 ফুট 1 ইঞ্চি। ঈশান শর্মা 6 ফুট 4 ইঞ্চি, ক্রিকেটার। জাও মিং 7 ফুট 6 ইঞ্চি, দ্যাটস টিনের। Dharmendra Pratap Singh, who is reported to be 2.46 meter, 8 foot 1 inch. He is also listed in the Limca Book of Records as the tallest man in India. Arunodhay Singh, Bhavesh Kumar, Biju Patnaik, প্রাক্তন মুখ্যমন্ত্রী উড়িষ্যা। শহীদ ভগৎ সিং, নেতাজি সুভাষ চন্দ্র বোস 5 ফুট 7 ইঞ্চি। সর্দার বল্লভভাই প্যাটেল, আয়রন ম্যান অফ ইন্ডিয়া। নীরজ চোপড়া, মানিক সরকার 5 ফুট 6 ইঞ্চি। ইন্ডিয়ার নর্মাল এজ হলো, নর্মাল হাইট হলো 5 ফুট 5 টু 5.4।
মানিক সরকারের 5 ফুট 6, কনসিডার্ড এভারেজ। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, রবার্ট ওপেনিমা, গ্রেগ ডেভিস, এরকম বহু মানুষ রয়েছে সেখানে। আমাদের ত্রিপুরা রতনমণি ওয়াজা, আধ্যাত্মিক নেতা, সমাজ সংস্কার, আপনারা কজন জানেন জানেন না, যিনি রতনমণি সাধু নামে পরিচিত ছিলেন, ত্রিপুরার জনগণের আধ্যাত্মিক গুরু। তিনি 1886 সালে ত্রিপুরা রামশিলা গ্রামে জন্মগ্রহণ করেন। 1932 অমরপুরের প্রথম আশ্রম প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে ডম্বরে প্রেমতলী আশ্রম, শামকুম ছড়া আশ্রম, উদয়পুরের দক্ষিণ মহারানী সহ বিভিন্ন স্থানে আশ্রম স্থাপন করেন। তার আধ্যাত্মিক শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রম ত্রিপুরার জনগণের মধ্যে ব্যাপক প্রভাবজনীয়, হাইট প্রচুর। রণবিক্রম ত্রিপুরা, নববিক্রম কিশোর ত্রিপুরা, নীলোৎপল ত্রিপুরা, কান্তরাম ত্রিপুরা, প্রীতিকান্ত ত্রিপুরা, বসন্ত কুমার ত্রিপুরা, ফিলিপ বিজয় ত্রিপুরা, যুগলদার বৈষ্ণব, প্রিয়জ্যোতি ওয়াজা, এদের যে নাম বললাম তারা 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো এই যে জিনিসগুলি এইভাবে উনি এবার সমস্ত সমাজে, রাজ্যের, দেশের এবং বিদেশে যারা দৈহিক দিকে লম্বা তাদের ডাইরেক্টলি উনি অপমান করে দিলেন। ডাইরেক্টলি আপনারাও যারা গেলে লম্বা আছেন, আমি শর্ট ফিগার বলে আমি লম্বাদের অপমান করব? উনি কি বোঝাতে চেয়েছেন? এবং আমি বলব, উনি যদি সুস্থ থাকেন তাহলে উনি প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত। সারা জাতির সম্বন্ধে বলেছেন প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত। যদি অসুস্থ থাকেন তাহলে তাদের দলের নেতাদের বলব যে ওনাকে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করেন। কারণ দলের নেতা যদি এই ধরনের হয়, ওনাকে চিকিৎসা না করে এমনি, যদিও উনি হতাশা থেকে বলছেন নাকি আই ডোন্ট নো, না ইচ্ছা করে বলছেন না হতাশা থেকে বলছেন, ওনাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এবং যদি এই অবস্থা হয় তাহলে যে কিছু লোক আছে তারা ওনাদের দলে, এরাও আগামী দিনে আরো করুণ অবস্থায় পড়তে হবে। আপনারা জানেন জিতেন বাবুর কীর্তি কাহিনী নিয়ে বলতে চাই না, কে না জানে। রাজ্যের বিখ্যাত আদাকারিকারীর কথা আপনারা রাজ্যের মানুষ জানে। উনি জম্পুহিলে গিয়ে কমলা উৎসবে ওনার কীর্তি কাহিনী তখন সকলের মুখোমুখি ছিল। উমাকান্ত স্কুলে ওনাদের এক সম্মেলনে তিনি পুরো রাত কাদের সাথে নেচেছিলেন এ নিয়ে বিধানসভা উঠেছিল। তখনকার দিনের বিখ্যাত গানের কলি কি, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কাদের নিয়ে উনি নেচেছিলেন আমি কোন অপশব্দ ইউজ করব না। কাকে নেচেছিলেন? প্রয়াত শিক্ষামন্ত্রী অনিল সরকার ওনার জন্য একটা ফাইল ওপেন করেছিলেন, উনি আজকে নেই। ওই ফাইলে ওনার সব কীর্তি কাহিনী লিপিবদ্ধ ছিল। এমন মনে হয় যথাস্থানে উনি প্লেসও করেছেন। 2023 সালে উনি কমেন্ট করেছিলেন ব্রাহ্মণরা আগে গোমাংস খেতেন। এগুলি, এই ধরনের কথাবার্তা, এই ধরনের আলোচনা, যিনি আপনারা জানেন উনি বলছেন, একটা বলছেন লম্বা যত আহমদ তত, আর একটা বলছেন বিজেপি বাটপাট। গত 7 বছরে ত্রিপুরা রাজ্যে যে ডেভেলপমেন্ট হয়েছে, সৎসাহস থাকলে প্রকাশ্যে আলোচনা আসুক। 7 বছরে যে ডেভেলপমেন্ট এ রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার করেছে, বিপ্লব দেব এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক শাহ, চিন্তা করতে পারবে কেউ?
সে সামাজিক ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, পরিকাঠামো ক্ষেত্র, যে কোনো ক্ষেত্রে তৎকালীন সরকারের যে পিরিয়ড ছিল, যতদিন পেয়েছিল, আর 7 বছরে যে ডেভেলপমেন্ট করেছে, আমি 55 বছর রাজনীতি জীবনে দেখিনি। উনি বলছে বিজেপি বাটপার, বলতে পারে এরকম? উনি বলছে আসামে একজন বাটপার আছে, তিনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এখন মুখ্যমন্ত্রী। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বুঝাতে চেয়েছেন, উনি জানেন সারা দেশের মধ্যে যে কয়েকজন দক্ষ মুখ্যমন্ত্রীর মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা একজন। এবং আসামের ডেভেলপমেন্ট কি করেছে এটা ওনার মাথায় খুলে দেবে। ওনাকে কেন বাদ দেওয়া হয়েছিল মন্ত্রিসভা থেকে, আমি সব ডিটেলসে যাবো না। কেন মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছিল ডিটেলসে যাবো না। আমি বলছি যে প্রয়াত শিক্ষা মন্ত্রণালয় সরকার ফাইল ওপেন করেছিলেন, এই ধরনের লোককে পার্টির সেক্রেটারি পদে এই দল কোনদিন আসবে? উনি বলছে বিজেপি ট্রাইবেলদের সাথে, ট্রাইবেল যার ডেভেলপমেন্ট হচ্ছে ইদানিং, কেন একটা সিটও ট্রাইবেল সিপিএম একটা ট্রাইবেল সিটও পাইনি কেন? এত বছর ধরে 35 বছর ক্ষমতা ছিল, জনজাতিদের যেভাবে হয়রানি করছে, উনি তিনটা কথা বলছে বাটপার, ওটা ওদের দলের ব্যাপার, তোমায় আমি এলাই পার্টি বলে বলছি। উনি যেহেতু তীব্রমতাকে হারিয়ে দিয়েছে, বিজেপি হারিয়ে দিয়েছে, সে ঈর্ষা থেকে বলছে, হতাশা থেকে বলছে। কোথায় কি বাটপারি করেছে? জনজাতিরা ওদের সাথে নেই, আবল তাবল বলে বাজার গরম করতে। ওই জন্য প্রথমে শুরু বলেছিলাম শব্দ ব্রাহ্ম। ওনার কোনদিন ওনাদের সাথে আমাদের রাজনৈতিক বিরোধ থাকতে পারে। তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই ধরনের ভাষণ, এই ধরনের শব্দ ব্যবহার করবে, কিন্তু ডিফারেন্স আছে আমাদের রাজনীতিতে। এইভাবে একটা লম্বা যত আহমদ তত লম্বু, আপনারা বুঝতে পেরেছেন তো? এই যে কথা বলি, এখানে যারা লম্বা আছেন সাংবাদিক বন্ধু, আমার কিশোর মোর্চার সভাপতি বাঁদিকে বসে আছে, উনিও তো লম্বা, তাহলে আহমদ উনি এখন একটু হিপ। এখানে আমাদের চ্যানেলের কয়েকজন আছে, তুমিও তো ভাই লম্বা। সব দৈহিক ভাবে এটা ভগবান প্রদত্ত। আমার কি করার আছে? আমি সারা রাজ্যে যাদের দৈহিক ঘটনা নিয়ে প্রশ্ন করেছে, সারা রাজ্যে, সারা দেশে, সমস্ত পৃথিবীব্যাপী সবাই ইনসাল্ট করেছেন। আমার জানা মতে এই ধরনের কমেন্ট কোন রাজনৈতিক নেতা বলা উচিত না। মোরওভার উনি কিন্তু অপোজিশন লিডার, সেরও চিফ মিনিস্টার বলা হল নাকি, সেরও চিফ মিনিস্টার, ছায়া মুখ্যমন্ত্রী বলে ওনাকে। উনি ওনার যে পদটার সম্বন্ধে উনি কি একবারও ভেবে চিন্তা করা উচিত ছিল? আমি যেটা বলছি, আমার নিশ্চয়ই এই বক্তব্য নিশ্চয়ই যদি হয়ে থাকে, চ্যানেলের মাধ্যমে যদি কি বলে ডাইরেক্ট টেলিকাস্ট হয়ে থাকে, বা আপনাদের মাধ্যমে যদি হয়ে থাকে, নিশ্চয়ই সিপিএম নেতারা যারা আছেন, সিপিএম নেতাদের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন অনেক নেতৃবৃন্দ রয়েছেন, ওনাকে যদি অসুস্থ থাকে তাড়াতাড়ি ওনার ট্রিটমেন্টে পাঠানো উচিত, যেখানে ভালো হয়। এখানে যদি মেন্টাল হসপিটাল ভালো না থাকে, কোথাও যদি থাকে, সেটা ওনারা ঠিক করে একটু সুস্থ থাকলে আমি জানি সবচেয়ে ভালো মেন্টাল হসপিটাল এটা ঝাড়খণ্ডের কি জানি একটা রাঁচিতে। যদি সুস্থ থাকলে তো কোনো কথা নেই, কেন পাঠাবে? তো সুস্থ থাকলে উনি আজকেই এটার সম্বন্ধে, যাদের সম্বন্ধে বলেছেন, হেমন্ত বিশ্ব শর্মার কাছে ব্যক্তিগত ক্ষমা চাওয়া উচিত। যদি বিপ্লবদেরকে মার করে থাকে, বিপ্লবদের কাছে ক্ষমা চাওয়া উচিত। বাট
আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে ক্ষমা চাওয়া উচিত, তীব্রবাদের কাছে ক্ষমা চাওয়া উচিত, এবং রাজ্যবাসীর কাছে যারা দীর্ঘ বডি ফিজিক্যালি যারা লম্বা, সারা রাজ্যের এবং সারা দেশের প্রত্যেকের কাছে ক্ষমা চাওয়া উচিত। আর এই 12টা বাজানোর ক্ষেত্রে হলো এই মন্ত্রী প্রবর, তিনি হলেন তার হোতা, 1 নম্বরে তিনি আছেন। কাজে তাকে দিয়ে প্লিজ বলাবেন না। যদি আমার বক্তব্যের জবাব, হ্যাঁ, গণতন্ত্রে নাগরিকরা প্রশ্ন তুলবে, বিরোধীরা প্রশ্ন উঠাবে, রাষ্ট্র মানে শাসক দল তার তথ্যভিত্তিক জবাব দেবেন। যদি সেরকম তথ্য থাকে, আমার বক্তব্যের যদি সেরকম তাদের কাউন্টার থাকে, অবশ্যই যদি তারা দিতে পারেন, আমি আমার যে উত্থাপিত প্রশ্নের আমি বলবো, আমি স্বীকার করে নেব, না ঠিক আছে। যেমন সুশান্ত চৌধুরীর সাথে তরুণ মন্ত্রী বিধানসভাতে একটা বিষয়ে আমার একবার বিতর্ক হয়েছিল, ধান কেনা নিয়ে, প্রকিউরমেন্ট নিয়ে। তিনি বলছিলেন, ব্যক্তিগতভাবে আমাকে ফোন করে বলছে, দাদা আপনাদের সময়ই তো এটা করতে পারতেন, আপনাদের সময়ই তো ধান কেনার জন্য কেন্দ্রীয় সরকার চিঠি পাঠিয়েছিল, আপনারা করেননি। আমি বললাম, আমাকে চিঠিটা দাও। আমাকে যখন চিঠিটা দিল, আমি পড়ে দেখলাম, হ্যাঁ ঠিক। আমি বিধানসভার ফ্লোরে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে আমি সাধুবাদ জানিয়েছি, হ্যাঁ ভালো কাজ করে সবাই তুমি। তো আমি এরকম যদি আমার সাম্প্রতিক বক্তব্যে কোনো ভুল তথ্য দিয়ে থাকি, এই যে ত্রিপুরাজ্যে এসে 2323 চাকরি বিজেপি সরকার আসলেই সংবিধান সংশোধন করে ব্যবস্থা করে দেবেন, তারপর ত্রিপুরার যে কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, কন্ট্রাকচুয়াল, এই শব্দগুলি নাকি থাকবে না। এগুলো ভীষণ ডকুমেন্টের অংশ। এগুলাকে এই সমস্ত বক্তৃতা 18 আগে করেছে তারা। এবং আসামের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি এসে বলেছেন, তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, আসামের তিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি বলেছেন বেকার যুবকদেরকে, आप लोग आपका हाथ में तो मोबाइल फोन है, स्मार्टफोन है, मेरा बात रिकॉर्ड करके रखो, हम इसको ये वादा नहीं निभाए तो आप घुमा घुमा के চালানা। আমি এটাই বলেছি, স্কুলে চাকরি দেবে। আমি যদি অসত্য কথা বলে থাকি, হ্যাঁ, আমি বিজেপির বন্ধুদের কাছ থেকে আমি জবাব শুনব। যদি সে জবাব সত্য হয়, আমি স্বীকার করে নেব। কিন্তু আবারও বলছি, মাননীয় রতন বাবু, তার বিমরতি হয়েছে, তিনি সুস্থ নন, তাকে দিয়ে জবাব দেওয়া না, তিনি জবাব দেওয়ার মতো ওই স্থিতিতে নেই। তার ভালো চিকিৎসা দরকার, খুব তাড়াতাড়ি। যা আগে বলা হতো এই চিকিৎসা রাঁচিতে, না রাঁচিতে এরকম হসপিটাল নেই এখন, আর রাঁচির চেয়ে ভালো ভালো আছে। আমাকে বললে পর আমি কিছু হসপিটালের ঠিকানা দিয়ে দিতে পারি। ব্যাঙ্গালোরের নিমহান্স, দিল্লিতেও শাখা আছে, ওইসব জায়গাতে পাঠানো দরকার। তিনি আমাদের সম্পদ, এই সম্পদকে বাঁচিয়ে রাখা দরকার। আমি এটুকুই বলতে পারি, মাননীয় রতনবাবুকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তার এই বক্তব্যে আমি মোটেই বিচলিত হয়নি, হওয়ার প্রশ্ন ওঠে না। তিনি বলেছেন, কাজেই আমি বলবো তার বক্তব্যের জবাব না, তার বক্তব্যের প্রেক্ষিতে তার চিকিৎসা দরকার, এই পরামর্শ আমি দিচ্ছি।